তোর ভাই আসতেছে। আরু ভ্রুকুচকে বলল, সবসময় আমার ভাইকে নিয়ে এমন কথা কেন বলেন? মধু নেই আপনার? চুয়ে চুয়ে ঝগড়া ছাড়া আর কি কিছুই পারেন না? পারি। কি পারেন? আদর। ওটা আদর না, স্রেফ যন্ত্রণা। থাক তুই তোর রুমে। নিচে নামলো। মাকে কারোর সাথে ফোনে কথা বলতে দেখে কার সাথে ফোনে কথা বলছো? বাবা। ও, আমি বের হলাম একটু। কোথায় যাচ্ছিস? আয়ুষ আসতেছে। আসার পথে ফুচকা নিয়ে আসিস তো। আরও সকালে বলেছিল ওর খেতে ইচ্ছা করছে ভীষণ। বেয়াদব মেয়ে তাকে কেন বলল না? তাহলে তো আসার পথে নিয়ে আসতো। আরাধ্য মাথা নেড়ে চলে আসলো। বাড়ি থেকে কিছুটা দূরে আসতেই আয়ুষের দেখা মিলল। সাহেব একদম নায়ক সেজে হেঁটে আসছে, চোখে আবার সানগ্লাসও আছে, হাতে ঘড়িটাও দেখা যাচ্ছে। আয়ুষ এগিয়ে আসলো। হেই ব্রো, কেমন লাগছে আমায়? লুকিং। ফুচকার দোকানে। ব্রো তুমি এত ভালো হলে কবে থেকে? আমাকে ফুচকা খাওয়াবে? ওহ মাই গড, চলো চলো। থাম ভাই, তোরে খাওয়াবো না, তোর বোনের জন্য নিব। তুই খেতে চাইলে খাইস, সমস্যা নেই। আয়ুষ 2 প্লেট খেলো। 1 প্লেটে ফুচকা আর 1 প্লেটে চটপটি। আরাধ্য 200 টাকার ফুচকা প্যাকেট করে নিল। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে গেল। বসার ঘরে আরুর আর মা ছিল। মায়ের হাতে ফুচকা দিয়ে চলে আসলো রুমে আরাধ্য। আরু ফুচকা দেখে খুশি হয়, তড়িঘড়ি করে প্লেটে সাজিয়ে আরশিকে ডেকে খাওয়া শুরু করে সন্ধ্যাকে নিয়ে। আয়ুষকে খেতে বললে আয়ুষ না করে, সে খেয়ে এসেছে জানায়। সন্ধ্যা খাওয়ার ফাঁকে আয়ুষকে জিজ্ঞেস করে, পড়াশোনা কেমন চলছে? গুড চলছে। সামনেই তো পরীক্ষা, ভালো নম্বর পাবে তো? ভালো নাম্বার পাবো কিনা জানি না, তবে পাস করব। এটাই অনেক। খাওয়া শেষ করে আরও রুমে এসে আরাধ্যকে থ্যাঙ্কস জানালো ফুচকা আনার জন্য। আরাধ্য মুখ বাঁকিয়ে বলল, তোর জন্য আছি নাকি আমি? মা বলছে সেজন্য আছে। আরুর মুখ চুপসে যায়। আপনি ধন্যবাদ পাওয়াটা ডিজার্ভই করেন না। সেটা তোর একাই মনে হয়। ঘুমাবো আমি, লাইট নেভা। এত তাড়াতাড়ি? তো কি রাত জেগে তোর সাথে ইটিস পিটিস করবো? আরও লাইট নিভিয়ে দিল। আরাধ্য ঘুমানোর চেষ্টা করলো। কয়েকটা দিন ধরে প্রচুর প্যারা যাচ্ছে ভার্সিটিতে। একসময় আরাধ্য ঘুমিয়ে গেল। এই ঘুমে ভেঙে গেল মাঝরাতে কারো ফোন আসায়। আরাধ্য ফোন হাতে নাম্বারটা দেখলো, সৌরভ ফোন করেছে। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে বলল, কিরে, এত রাতে ফোন কেন দিলে? আরাধ্যের কথায় সৌরভ নড়ে চড়ে ওঠে। হ্যাঁ, একটা সমস্যা দোস্ত। কি সমস্যা বলবি তো? দোস্ত, তোর কাজিনের ফোন নম্বরটা দিস তো, আমি একটু কথা বলতাম। কোনো কাজিন? আরে সেদিন যে নিয়ে আসলি ভার্সিটিতে, আরও নাম। আরাধ্যর ঘুম সব উবে গেল। মাথা ঠিক আছে তোর শালা? শালা বলিস না, আমার কোনো বোন নাই আরাধ্যা। আমার বউয়ের ভাই বানাইছে তোকে, সো আরও দিকে নজর দেওয়া বন্ধ কর। মানেটা সিম্পল, আরও সিঙ্গেল নেই, ও মিঙ্গেল। ওর বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড না, জামাই আছে ভাই। ওর জামাই শুনলে তোর আস্ত জবাই দেবে। আগে বলবি না শালা, হুদাই টাইম নষ্ট করে। না ঘুমিয়ে আমি চোখের নিচটা কালি করলাম। এখন তো বললাম, সো ভালো হয়ে যাও। আশ্চর্য, আমি তো ভালোই। ছিলে এক সময়, এখন খারাপ হয়ে গেছিস। আচ্ছা রাখি ফোন, ঘুমা। আরাধ্য ফোন কেটে ফোনটা রাখতেই দেখলো আরও তার দিকে তাকিয়ে আছে। কিরে, ঘুমাস নে? ঘুমিয়েছিলাম, আপনার আওয়াজ শুনেই জাগলাম। সৌরভ ভাই ফোন দিয়েছিল? হুম। কি বললো? কি আর বলবে? আমায় পছন্দ করে? হ্যাঁ, কত বড় সাহস ভাব। রনি আছে কি করতে তাহলে? কথাটা বলতে দেরি, কিন্তু বালিশটা আরুর মুখে ছুঁড়ে দিতে দেরি হলো না আরাধ্যের। আরু তবদা খেয়ে গেল। 13 ব্যাটারে তুই আরো? ছি ছি ছি, স্বামীর বন্ধুকে তুই ছি আরো? আমি কেমন মেয়ে বিয়ে করলাম খোদা? কয়েকদিন পর তো এই মেয়ে সোজা পালিয়ে যাবে আমার বাড়ির মান সম্মানকে ছাটা দেখে। এই খোদা, এমন দিন দেখার আগে আরোকে তুমি তুলে নাও। আরও ঝাড়া দিয়ে বালিশটা ফেলে দিয়ে দাঁত চেপে
আপনি করলে সভ্য পুরুষ আর আমি করলে 13 বাটারি। আপনাকে বিয়ে করে আমার জীবনখানা শেষ, দ্বিতীয় বিয়ে করতে হবে আপনাকে রেখে। যা করগা, আমি না করছি নাকি? কি করবে তোর? আরও বাঁকা হেসে বলল, আমার কিন্তু তাকে বেশ পছন্দ। মেরেই ফেলবো তোকে আরও। তারপর জেলে বসে শক্ত রুটি আর সবজি খাবো। বিকেলে নিখিলদের বাড়িতে আসে আরও আর আরাধ্য। খাবার টেবিলটা সাজানো হরেক রকমের খাবারে। টেবিলে বসে খাবার খাচ্ছে এখন আরও আরাধ্য। কিছুটা দূরে সোফায় বসে আছে নীরা। সন্ধ্যা আসার কথা থাকলেও তারা আসেনি। নিখিলের বউ তিতলি সন্ধ্যার থেকে জেনেছে আরাধ্যের পছন্দের সব খাবার, তারপর সেই মোতাবেক রান্না করা হয়েছে, যার কারণে খুব তৃপ্তি করে খাচ্ছে আরাধ্য। সেটা দেখে আরও ফিসফিস করে বলল, খুব মজা, তাই না? আরাধ্য আরও কয়েক পিস মাংস তুলে নিয়ে বলল, আসলেই সেই স্বাদ। কথাটা বলে তিতলির দিকে তাকিয়ে বলল, মামি, তোমার হাতে কিন্তু জাদু আছে। রান্নার হাতটা জম্পেশ। আজকে রান্নাটা এত দারুণ করে রেঁধেছ, কি বলবো। দেখো কত খাচ্ছি আজ। তিতলি হেসে বলল, খেতে তো মানা নেই, তোমাদের জন্যই এই আয়োজন, আর এই রান্নাগুলো তো আমি করিনি। মাংস মুখে নিতে নিতে বলল, তাহলে কি করেছে তোমার শাশুড়ি? আম্মা রাঁধেনি, নীরা রেঁধেছে। কথাটা শেষ করেই তিতলি রান্নাঘরে যায় ফ্রিজ থেকে দই আনতে। আরাধ্য যেন মুখের ভেতর থাকা মাংসটা চিবাতে ভুলে গেল, আর চোখে তাকালো আরুর দিকে। আরু তার দিকেই তাকিয়ে আছে। গরুর মাংসের বাটিটা আরাধ্যের দিকে এগিয়ে দিয়ে আরু বলল, অনেক স্বাদ, পেট তো ভরেনি, একদম পেট ভরে খাবেন। এভাবে এত স্বাদ করে খেতে আমি কখনোই দেখিনি আপনাকে। নীরা তোমার হাতের প্রশংসা করলো তোমার ভাইয়া। আসলেই তোমার রান্নার হাত অনেক ভালো, ভীষণ সুস্বাদু। আমার যদি রান্নার হাতটা ভালো হতো তোমার মতো, তাহলে কতই না ভালো হতো। নীরা ঘাড় বেঁকিয়ে তাকালো, ম্লান হেসে বলল, রান্নার হাত আমার ভালো হলেও ভাগ্য আমার ভালো না রু আপু। কিন্তু তোমার রান্নার হাত ভালো না হলেও ভাগ্যটা অনেক ভালো। রান্নার হাত বদলানো যায়, তো ভাগ্য বদলানো যায় না। তোমার রান্নাও আস্তে আস্তে মজাদার হবে। আমার ভাগ্য ভালো? ভীষণ। বোকা মেয়ে তুমি নীরা। হয়তো। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ করো, আমি পড়তে গেলাম। সামনে এক্সাম তো, না পড়লে এক্সামে আবার ফেল করব। নীরা চলে গেল। আরও আরাধ্যের দিকে তাকিয়ে বলল, নীরা বলল আমার ভাগ্য নাকি ভালো, কিন্তু আমি তো দেখতে পেলাম আমার ভাগ্য নীরার চেয়েও খারাপ। আরাধ্য ভ্রু কুঁচকালো, প্লেটে থাকা ভাত আর মাংসের ভেতর হাত ধুয়ে বলল, মানে এটা কি বোঝার মতো বয়স আপনার হয়নি? নীরা আমার ভাগ্য ভালো বলে একমাত্র আপনাকে বিয়ে করায়। ও ভাবছে ওর সাথে আপনার বিয়ে হলে ও সুখী হতো, কিন্তু আপনার সাথে ওর বিয়ে হলে তো ও সবচেয়ে বেশি দুঃখী হতো, যেমনটা আমি আপনাকে বিয়ে করে অসুখী। আমাকে বিয়ে করতে অসুখী মানে আরও? তোকে দিয়ে তো বাড়িতে এমন কাজ করানো হয় না। আমার মা তো সব জল্লাদ শাশুড়ির মতন তোকে টর্চার করে না। আমার বোন তো সব কুটনি ননদের মতন কুটনামি করে না। আমি ওইসব স্বামীর মতন তোকে। আরাধ্যকে থামিয়ে দিয়ে আরও বলল, ভালোবাসেন না আপনি তো আর সব স্বামীর মতো আমায় ভালোবাসেন না। কেন বাসেন না? আরাধ্য আশেপাশে তাকিয়ে আরু, বোন দেখ, এটা খাবার টেবিল, তা আমাদের বাড়ির না, মায়ের বাড়ির। চুপচাপ খা। আমাদের বাসায় ফিরে বেডরুমে গিয়ে এসব নিয়ে তর্কতর্কি করবো। আরু এটো হাত ধুয়ে বলল, বোন কেন বলছেন আমায়? বউ হই আমি এখন আপনার। আমার খাওয়া শেষ, এখন বাসায় চলুন। তিতলি দই নিয়ে ফিরল। আরও আরাধ্যের খাওয়া শেষ দেখে বলল, দই খাও। আরও দইয়ের দিকে তাকিয়ে বলল, না না আন্টি, দই খাবো না, পেটে আর জায়গা নেই একটু। আসলে মামুনি মেসেজ দিয়ে জানালো তাড়াতাড়ি বাসায় ফিরতে, আমাদের যেতে হবে। আরাধ্য ভ্রু কুঁচকালো, মিথ্যা কেন বলছে আরু? কই, মা তো কোনো মেসেজ দিয়ে বলেনি তাড়াতাড়ি বাসায় ফিরতে। আর বেশিক্ষণ রইল না, তারা চলে আসলো। গাড়িতে বসে হাঁসফাঁস করতে লাগলো আরু। আরাধ্য দেখে সেটা বলল, কে রে, ব্রয়লার মুরগির মতো হাঁসফাঁস করছিস কেন? গরম লাগছে? এসি তো চলছে। আরু দাঁত চেপে বলল, ওই হাঁসফাঁস করছি। এই তো আমি সচকে দেখলাম, ওনার প্রান্ত নখে বেঁচে বারবার সামনে তো জানলা দিয়ে বাইরে তাকাচ্ছিস। আমার ওয়াশরুমে চাপ পেয়েছে, তাড়াতাড়ি গাড়ি চালান না, পেপার মতো না চালিয়ে। ভালো হয়েছে,
আমি এখন আরও স্লো গতিতে গাড়ি চালাবো। বাসা থেকে বের হবার সময় জানিস না ওসম সেরে আসতে হয়। তখন তো পাইনি। ভালো হয়েছে, এখন চেপে বসে থাক। খবরদার আমার গাড়ির ভেতর আবার করে ফেলিস না, তাহলে কিন্তু তোর খবর আছে। এই বকবক না করে গাড়ি চালান তো জোরে। আর তা না হলে আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা কিছু থাকলে ওখানে গাড়ি থামান। আমার সত্যি ভীষণ চাপ পাচ্ছে। সামনে একটা রেস্টুরেন্ট থাকায় আরাধ্য সেটার সামনে গাড়ি থামালো। তারপর ভেতরে ঢুকে ওয়েটারকে ডেকে লেডিস ওয়াশরুমটা কোন দিকে জেনে আরুকে নিয়ে গেল। আরু মিনিট 5 পর ক্লান্ত হয়ে ফিরল, হাঁটতে শুরু করে বলল, চলুন। আরাধ্যের হাতে প্যাকেট, সেটা দেখে আরু প্যাকেটে কি? খাবার। সে কি এত খেয়েও আপনার পেট ভরেনি? নীরার রান্না এত জম্পেশ ছিল? তোর কি মাথায় কমন থাকবে? মনে তো হচ্ছে নেই। আছে। এখন বলুন খাবার কেন নিলেন? রেস্টুরেন্টে ঢুকেছে, তাদের ওয়াশরুম ব্যবহার করলে এখন তাদের রেস্টুরেন্ট থেকে কিছু না কিনে বেহুদা বেকালের মতন চলে যাব? ও আচ্ছা, চলুন এখন। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠলো দুজন। আরাধ্য গাড়ি চালাতে লাগলো। আরও এখন চিল মুডে গাড়ির দরজার গ্লাসটা খুলে বা হাতের কোনোয় ভর দিয়ে হাতের তালু গালে ঠেকিয়ে বাহিরটা দেখতে লাগলো। বাহিরের দমকা হাওয়া খেলে গেল আরুর দেহ জুড়ে। চুলগুলো এলোমেলো হয়ে খেলতে লাগলো বাতাসের সাথে মিলে। আরাধ্য সেটা দেখে বলল, হাত খোপো করে রাখতে পারিস না চুল? বলিউড অভিনেত্রীদের মতন ভাব নিচ্ছিস কেন? কারণ আমি নায়িকা, সেজন্য। আরাধ্য মুখ বাঁকিয়ে বলল, এনি ডাউট? নো, বাসায় এসে গেছে, নাম। আরু নামলো গাড়ি থেকে। বাসার ভেতর ঢুকে দেখলো বসার ঘর পুরো ফাঁকা। আরু সন্ধ্যার রুমের দিকে চলে গেল। গিয়ে দেখলো সন্ধ্যা শুয়ে আছে। আরু এগিয়ে গিয়ে পাশে বসে শরীরে হাত দিয়ে বলল, মামুনির শরীর ঠিক আছে? সন্ধ্যা কেঁপে উঠল জ্বরে। বিকেলের পর থেকে শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। রাতের রান্নাটা করার সাহস হয়ে ওঠেনি এই শরীর নিয়ে। আরও আরাধ্যকেও বলেনি ফোন দিয়ে, কারণ একটা জায়গায় গেছে, শুধু শুধু জানিয়ে নষ্ট করতে চায়নি। আর আশার তাকে জানালে তৎক্ষণাৎই সব কাজকর্ম ফেলে চলে আসতো বলে আরও জানায়নি। আর সে এতক্ষণ জলপট্টি দিচ্ছিল। মেয়েটার চোখ দুটো কি যে ছলছল করছিল তখন। এই তো একটু আগে রুমে গিয়ে পড়াশোনা করতে বলেছে। মেয়েটা যেতে চায়নি। সন্ধ্যা জোর করেই পাঠালো। আশ্বস্ত করে বলল সে এখন ঠিক আছে, কিন্তু ঠিক নেই। জ্বর কমার বদলে আরও বেড়ে চলেছে। আরও শরীরে হাত দিতেই বুঝলো শরীরে জ্বর। জ্বরের তীব্রতা এখন এতই যে সন্ধ্যা ঠিকমতো চোখও মেলতে পারছে না। আরাধ্য সবেই গাড়িটা পার্ক করে বাসার ভেতর ঢুকলো। আর তখনই আরুকে দৌড়ে ছুটে আসতে দেখে আরাধ্য বলল, এসে দৌড়াদৌড়ি শুরু করে দিলে। আরও আরাধ্যের হাত টেনে বলল, মামুনির অবস্থা খারাপ আরাধ্য ভাই। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, চোখ মেলেও তাকাতে পারছে না। হসপিটালে নিতে হবে। আরাধ্যের মস্তিষ্ক এক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল। বিষয়টা মস্তিষ্ক অবধি গিয়ে ঠেকতেই আরাধ্য ছুটে মায়ের রুমে আসলো। মায়ের পাশে বসে মায়ের মাথাটা কোলে নিয়ে গালে আলতো থাপ্পড় দিয়ে অস্থির কণ্ঠে বলল, মা, ও মা, চোখ খোলো। এত জ্বর শরীরে, জানোনি কেন? মা, শুনতে পারছো আমার কথা? আরও আসে কোথায় দেখো তো। আরাধ্য ততক্ষণে তার মাকে পাজা কোলে নিল। হসপিটালে নিতে হবে। অবস্থা ভয়াবহ। আরও আরশির রুমে আসলো। পুরো রুম ফাঁকা, আরশি নেই। আরও পুরো বাড়ি জুড়ে খুঁজলো, না আরশি কোথাও নেই। মেয়েটা গেল কোথায়? এখন আরাধ্যকে কিভাবে বলবে যে আরশি নেই বাসায়? আরাধ্য গাড়িতে অপেক্ষা করলো আরশি আরুর এখনও আসতে না দেখে ইচ্ছা করলো দুটোকে গিয়ে এক রাম ধমক দিতে। জানালা দিয়ে বাড়ির দিকে তাকাতেই আরুকে একা আসতে দেখে ভ্রু কুঁচকালো। আরও এগিয়ে আসতে আরাধ্য জিজ্ঞেস করলো, আসে কোথায়? ওকে তো নিয়ে আসতে বললাম। আরাধ্য ভাই? তোতলাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো? দেখ, এমনিতেই মায়ের অবস্থা ভালো না, হসপিটালে নিতে হবে, কুইক। আরও এবার কেঁদে বলে উঠল, আরশি বাসায় নেই। আমি তন্ন তন্ন করে পুরো বাড়ি খুঁজছি, ও কোথাও নেই। হোয়াট? এ মেয়ে গেল কোথায়? এখন আমি কি করব? মাকে দেখবো নাকি আরশিকে খুঁজবো? আপনি মামুনিকে নিয়ে যান, আমি বাসায় থাকি। সিদ্দিকের বাসায় দেখিনি, হয়তো ও বাসায় থাকবে। আপনি হসপিটালে যান, আমি চাচাকে ফোন করে বলছি।
আচ্ছা, পেলে জানাস আমায়। আরও সিদ্দিকদের বাসায় গেল। সিদ্দিকের আম্মুকে জিজ্ঞেস করলো আরশি এসেছে কিনা। সিদ্দিকের মা জানালো আরশি আসেনি। আরুর বুক ধক করে উঠল। ইন্ট্রোভার্ট মেয়েটা আচমকা কোথায় চলে গেল। আরু ফোনটা নিয়ে বাসায় কল দিল। কণা সবেই বের হচ্ছিল বাসা থেকে। আরুর ফোন পেয়ে কণা অস্থির গলায় জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, সন্ধ্যার অবস্থা এখন কেমন? জ্বর কমেছে নাকি বেড়েছে? আরও কিছুটা অবাক হলো। তার মা কি করে জানলো কথাটা। তুমি আরশি জানালো বলেই তো জানলাম। সন্ধ্যার ফোনটা তো হ্যাঁ কাঁদছে অনেক। আচ্ছা, আমি আসছি। আরু ফোনটা রেখে একটা রিক্সা ডেকে বাসার দিকে গেল। বাসার কাছে আসতে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে বাসায় ঢুকলো। মায়ের পাশে গুটিসুটি হয়ে বসে আছে আরশি। তার সামনের সোফায় আয়ুষ বসে আরশিকে দেখছে। আরু এগিয়ে গেল আরশির কাছে, গিয়ে ডাকলো। আরশি আরুকে দেখা মাত্রই জড়িয়ে ধরলো। কান্নার আপু, আরু সযত্নে আরশির গালে চোখে লেগে থাকা জল মুছে বলল, ভাইয়া হসপিটালে নিয়ে গেছে। তুমি মামনিকে একা রেখে এই বাসায় এসেছো কেন? যদি রাস্তাঘাটে কোনো বিপদ হতো তোমার তখন? আম্মুর কষ্ট হচ্ছিল, আম্মুর কাছে থাকতে দিচ্ছিল না আম্মু, আপুকেও ফোন দিতে দিচ্ছিল না, সেই জন্য কাকিয়ার কাছে চলে এসেছি, কাকিয়াকে সাথে করে নিয়ে আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। আরু বুকের সাথে চেপে ধরলো ছোট্ট আরশিকে। চলো মায়ের কাছে যাব। কণা আর আয়ুষও আসলো সাথে। হাসপাতালে পৌঁছানোর পরপরই সন্ধ্যাকে স্ট্রেচারে নিয়ে আসা হলো। ডাক্তাররা পরীক্ষা করে জানালেন, তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট, শরীরে পানি শূন্যতা হয়ে গেছে, ইমিডিয়েট স্যালাইন। আরাধ্য ডক্টরের কথাগুলো শুনে আরও চিহ্নিত হয়ে পড়ে। নার্স এসে দ্রুত সন্ধ্যাকে স্লাইন লাগিয়ে দিল। ডাক্তারের কথায় বোঝা গেল সন্ধ্যার শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়েছে, যার ফলে তার হাই ফিভার হয়েছে। রক্ত পরীক্ষার জন্য স্যাম্পল নেওয়া হলো। এর মধ্যে আশারও চলে আসলো। একটা ইম্পর্টেন্ট কাজে হসপিটালের বাইরে ছিল। আরুর ফোন পেয়েই ছুটে চলে আসে। আর তোর মা ঠিক আছে তো? আরাধ্য করিডোরে থাকা বেঞ্চ আশার ছুটে গেল ডক্টরের কাছে। ডক্টর, সন্ধ্যার অবস্থা এখন কেমন? ডক্টর ফরিদ জানালো, শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে, তীব্র জ্বরের কারণে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে। আমরা দ্রুত ঔষধ ও ইঞ্জেকশন দিয়েছি ডক্টর আশার, তবে 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে, তারপর বলতে পারবো। আশার সোজা সন্ধ্যার কাছে চলে গেল। বেডে নিস্তেজ হয়ে শুয়ে আছে তার প্রিয়তমা, হুঁশ নেই। আশার পাশে গিয়ে টুল টেনে বসলো। বা হাতে লাগানো ক্যানেলা। আশার সেই হাতটার উপর নিজের হাত ছুঁয়ে দিল। কিছুক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে সন্ধ্যার কপালে গাঢ় চুম্বন এঁকে দিল। কেবিনের বাহিরের দরজা থেকে আরু আর আরাধ্য সেটা দেখল। আরু আর চোখে তাকালো আরাধ্যের দিকে। আরাধ্য চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। বোধহয় কান্না আটকে রাখার ভীষণ যুদ্ধ চলছে ওই দুটো চোখে। পুরুষ মানুষের এই এক সমস্যা, তারা মন খুলে কাঁদতে পারে না। কান্না যেন সব মেয়েদের জন্য সৃষ্টি করা, কান্না যেন পুরুষদের জন্য হারাম। কিন্তু আরুর মতে কান্না পেলে কেঁদে নেওয়া উচিত। লোক সমাগমে মেয়েদের মতন কাঁদতে না পারলেও একাকী কেঁদে হালকা হওয়া উচিত। পুরো 2 দিন হসপিটালে থেকে আজ বাড়ি ফিরেছে সন্ধ্যা। এই 2 দিন বাসার সব কাজ আরশিকে স্কুলে দিয়ে নিয়ে আসা সব আরও একা হাতে করলো। রান্নার কাজে আরাধ্য তাকে অনেক হেল্প করেছে। দুজনে মিলে রেঁধেছে। আরাধ্য একটা রান্নার বই কিনে এনে দিয়েছে। আরু বলেছে, ছি, এত বড় দামড়ি মেয়ে হয়েছিস অথচ রান্না পারিস না? এত মেয়ে জাতির জন্য লজ্জার বিষয়। তোর জন্য মেয়ে জাতি লজ্জিত হবে তা আমি কখনোই মানব না। হয়তো ফোন দেখে রান্না শিখবি, আর তা না হলে বই দেখে। রান্না কিন্তু তোকে শিখতেই হবে। সো আরু কিয়ৎক্ষণ বইটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। এখন সকাল বিকাল বইটা মুখস্থ করে। এর মাঝে আজ আরুর কানে খবর আসলো আরাধ্যকে চট্টগ্রাম শহরে যেতে হবে কয়েকদিনের জন্য। তাদের মেডিকেল কলেজ থেকে আউটরিচ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, সেখানে আরাধ্য যাবে। যেহেতু আরাধ্যের মেডিকেল পড়া শেষ, এখন ইন্টার্নি করছে,
তো প্রপার কয়দিনের জন্য আরাধ্য যাচ্ছে সেটা আরও জানে না। সেটা জানার জন্য সে আরাধ্যের আশেপাশে বারবার ঘুরঘুর করছে। আরাধ্য ল্যাপটপে কাজ করতে করতে আরুকে বলল, যা তো আরু, ব্ল্যাক কফি বানিয়ে আন, উইদাউট চিনি। সেদিনের মতো চিনি দুধ ঢেলে চা বানিয়ে আনিস না আবার। আরও বোঝে না এই পুরুষ মানুষগুলো কেন জানি ব্ল্যাক কফি খায়। না আছে চিনি এতে আর না আছে দুধ এতে, জাস্ট গরম পানি ঢালে আর তার ভিতরে কফি ঢেলে নিয়ে আসে। এটা কোনো কফি হলো? এজন্য বুঝি পুরুষ মানুষ এমন। তার গোষ্ঠীর সব পুরুষই এই ব্ল্যাক কফি খায়। গোষ্ঠীতে পুরুষ বলতে আছেই বা আর কে? তার বাবা, চাচা, আরাধ্য আর আয়ুষটাও আজকাল ব্ল্যাক কফি খায়। প্রথম দিন খেতে গিয়ে তো একেবারে ওয়াক করে সব ফেলে দিয়েছিল। তারপর আরাধ্যের দেখা দেখি একটু একটু করে খাওয়া শিখছে। আরাধ্য এখনও আরুকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কিরে যা না, গিয়ে বানিয়ে আন, কাল তো চলেই যাব। আরু মুখ বাঁকিয়ে বলল, এমনভাবে বলছেন যেন একেবারে চলে যাচ্ছেন আর আসবেন না। আরাধ্য টি টেবিলের উপর দুপা রেখে বলল, ফিরে নাও আসতে পারি, গ্রাম এলাকায় যাচ্ছে, শুনেছি ওখানে নেটওয়ার্কও ঠিক মতো পায় না। আচ্ছা, কতদিনের জন্য যাচ্ছেন? 15 থেকে 17 দিনের জন্য। অনেক দিন। শান্তিতে থাকতে পারবি। আসলেই? কে কে যাচ্ছেন? আমি, সুমি, সৌরভ আর কিছু বড় ডক্টর। আমাদের চট্টগ্রামে দায়িত্ব এসেছে, আর বাকিগুলোর খবর জানি না, ওদের হয়তো অন্য বিভাগে পাঠানো। ও আচ্ছা, কাল বের হবেন কখন? আরাধ্য বিরক্ত হলো। ওহো, তা তো বকবক করছি কেন? কফিটা নিয়ে এসে তারপর বকবক করে আরামসে শুনবো তখন। আরও চলে আসলো কফি বানাতে। আসার আগে একবার সন্ধ্যার রুমে উকি দিল। মামুনি তার শুয়ে আছে। রুমে ঢুকে জিজ্ঞেস করলো, কিছু লাগবে মামুনি তোমার? কিছু বানিয়ে আনবো, খাবে? সন্ধ্যা পাশ ফিরে বলল, না না, কিছু লাগবে। শরীর এখন ভালো আছে? হুম। আচ্ছা, কিছু লাগলে আমায় ডাকবে কিন্তু। আমি গেলাম তোমার গুণধর পুত্রের জন্য কফি বানাতে। আরও এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিজের জন্য দুধ চিনি দিয়ে কড়া করে চা বানিয়ে রুমে ফিরে আসলো। কফির মগ আরাধ্যের হাতে দিয়ে আরও আরাধ্যের পাশে বসে বলল, এই শুনুন। আরাধ্য ধোয়া ওঠা গরম কফিতে চুমুক দিয়ে বলল, বল, শুনছি। ওখানে গিয়ে আমাকে ভিডিও কল দিবেন, আমি দেখব গ্রামটা। আরাধ্য ঠান্ডা চোখে আরুর দিকে তাকালো। একটু আগে এই মেয়েকে এসে কি বলল? ওভাবে তাকাচ্ছেন কেন? দিবেন না ভিডিও কল? একটু আগে কি বলছেন? বলিনি ওখানে নেটওয়ার্ক পায় না ঠিক মতো, আর আমি ওখানে পিকনিক করতে যাচ্ছি না আরু। তাতে কি, ভিডিও করে রাখবেন। নেট পেলে হয় ভিডিও সেন্ড করে পাঠাবেন, আর তা না হলে কল দিবেন। এত বুদ্ধি কই রাখিস তুই? ওই তো আপনার বেডের বালিশের তলায়। কাপড় গোছাবেন না? গুছিয়ে দে। ওকে, কি কি নেবেন বলুন তো, আমি গুছিয়ে দিচ্ছি। আরও আলমারি থেকে আরাধ্যের জামা কাপড় বের করলো। আরাধ্য মুখে মুখে বলে দিল। আরও সুন্দর করে সেই মোতাবেক আরাধ্যের জামা কাপড় প্যাক করে দিল। আজকের রাতটা একটু অন্যরকম ছিল। ডিনার শেষ করে রুমে এসেছে আরু আর আরাধ্য। রুমের লাইট নিভানো ছিল। রুমে ঢুকতেই তারা দেখেছিল জানালার ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো রুমকে আলোকিত করে তুলছে। আরও লাইট জ্বালাতে গেলে আরাধ্য মানা করে জ্বালাতে। আরও জ্বালায় না। আরাধ্য চেয়ার নিয়ে গিয়ে বড় বেলকনিটায় গিয়ে বসে। পেছন পেছন আরও আসে। আগে থেকেই একটা চেয়ার এখানে ছিল। আরাধ্য ইশারায় বসতে বলে। আরও বসে, আকাশের দিকে তাকায়। কি সুন্দর আকাশ! রাতের এই আকাশটা যেন এক বিশাল নীল সিল্কের চাদরে মোড়া। জ্যোৎস্নার আলো মেঘের মাঝে সোনালি রঙে ছড়িয়ে পড়েছে, আর পৃথিবী যেন সেই আলোতে স্নান করছে। দূরের গাছগুলোর শীর্ষভাগ সাদা আভায় আলোকিত হয়ে গেছে, আর নিচে মাঠে বাগানে যেন কোনো এক রহস্যময় শীতলতা ভর করেছে। হালকা ঠান্ডা বাতাস আরুর গায়ে স্পর্শ করে যাচ্ছে। মনে হচ্ছে প্রতিটি শ্বাসে এই শীতলতার মিষ্টি অনুভূতি শুষে নিচ্ছে। বাড়ির গেটের সামনেই দারোয়ান তার লাঠি হাতে হাঁটছে, আর বাতাসে তার পদধ্বনি ফিকে হয়ে আসছে। রাস্তায় কিছু গাছের পাতা হালকা করে পড়ছে। কি অপরূপ সেই দৃশ্য! আরু আর চোখে তাকালো আরাধ্যের দিকে। আরাধ্যকে মুচকি হাসতে দেখে বলল,
পাগলের মতো হাসছেন কেন? একটা জোকস মনে পড়লো সেজন্য। কিসের জোকস? বলা যাবে না। বলে কি হয়? না বললেই বা কি হয়? এখন তো আমি আপনার বউ। তো তো মানে আপনার সব বলা উচিত। ঠিক বলেছিস। আচ্ছা বলতো, পৃথিবীর সবচেয়ে সুন্দর সময় কোনটা? বলবো? বলতে তো বললাম। প্রিয় মানুষটার সাথে এমনই এক রাত পাশাপাশি বসে কাঁধে মাথা রেখে হাতে হাত রেখে মুহূর্তটা ফিল করা। তাহলে আমরা এত দূরে কেন? আমার কাঁধে মাথা রাখ, আমার হাতে রাখ হাত, তারপর চল দুজন মিলে ফিল করি মুহূর্তটা। আরু মুখ বাঁকিয়ে বলল, আপনি আমার প্রিয় মানুষ নাকি? তাহলে কি অপ্রিয় নাকি? অবশ্যই। তাতে আমি সই। অপ্রিয়র ভেতরও প্রিয় আছে। তাতে কি অর্থ তো আর এক প্রকাশ করে না দুটোর। মাঝে মধ্যে কিছু মানুষের মুখে ভাষা আই হেট ইউ হলেও তার অর্থ বের হয় আই লাভ ইউ। সেসব শব্দ ডাজন্ট ম্যাটার। বাট আমার কাছে ম্যাটার করে। সেটা তো তোর সমস্যা আরু, আমার নয়। তো সমাধান তো করার দায়িত্ব আপনার। আমার নিজের জীবনের সমস্যার সমাধান বের করে গোল পাচ্ছি না, সেখানে তোর সমস্যার সমাধান মনে হয় না করতে পারবো। নিজের সমস্যার সমাধান নিজেই করতে শেখ। বুঝলাম। কি বুঝলি? বুঝলাম আমার ঘুমোতে হবে এখন। গেলাম আমি। হ্যাঁ, আপনি আসেন, কাল তো আবার সফরে বের হবেন। আরও চলে গেল। আরাধ্য আরও কিছুক্ষণ একাকী বসে থেকে রুমে এসে আরও জামা ভেদ করে উন্মুক্ত পেটে হাত রেখে জড়িয়ে ধরল। আরও কেঁপে উঠল। কি হচ্ছে এসব? কিছুই হচ্ছে না আরু। লাগুক, সেটা তোর সমস্যা। জামার উপর না, আমি এভাবেই রাখবো। ঘুমা চুপচাপ। আরও আরাধ্যের দিকে ফিরল। এতে আরাধ্য আরুকে টেনে আরও নিজের কাছে আনলো। আরাধ্যের নিঃশ্বাস গিয়ে পড়ছে আরুর চোখে মুখে। আরাধ্য আরুর কাপা ঠোঁটটার দিকে একবার তাকালো, তারপর আলতো করে চুমু খেয়ে ফিসফিস করে বলল, ভালোবাসা প্রকাশ বিয়ে আমাদের এই টোনাটনি সংসারটা এগিয়ে যাক আরো সহস্র বছর। তারপরও মুখে বলবো আরু, তোকে আমি ভালোবাসি না, অথচ হৃদয়ে থাকবে অন্য কিছু। আরও আরাধ্যের বুকে মাথা গুজিয়ে চোখ বন্ধ করে ফেলল। সকাল ছিল অন্যরকম। মেঘলা আকাশ, দমকা বাতাস, সূর্যের দেখা নেই। ঘড়ির কাঁটা আটকে আছে 8-এ। সকাল 8:20 বাজে। আরও রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট বানাচ্ছে। রান্নাঘর থেকেই বসার ঘরের দিকে উকি দিতেই দেখলো আশার সন্ধ্যাকে ধরে নিয়ে আসছে। সোফায় সযত্নে বসিয়ে জিজ্ঞেস করছে, কিছু খাবে? সন্ধ্যা অসুস্থ শরীরে মাথা এলিয়ে দিল আষাঢ়ের কাঁধে। আশার মাথায় হাত বুলিয়ে দিল। আরুর চোখ জুড়িয়ে আসলো। কত ভালোবাসা, কত আন্ডারস্ট্যান্ডিং তাদের মাঝে এই বয়সেও। আসলে জীবনে চলার পথে একটা সাপোর্টিভ জীবনসঙ্গীর খুব প্রয়োজন। আরাধ্য কি তেমন? মোটেও না। সে তো তাকে সহ্য করতেই পারে না, আরও পারে না সহ্য করতে। আরও কথাগুলো ভাবতে মন খারাপ হয়ে আসলো। খাবারগুলো টেবিলে সাজিয়ে আশার সন্ধ্যাকে উদ্দেশ্য করে, মামনি বাবাই এসো, খেয়ে নাও। আশার সন্ধ্যাকে ধরে চেয়ারে বসিয়ে বলল, উনি ঘুমোচ্ছে, আজ রাতে তো চট্টগ্রাম যাবে। শুনলাম কাল। আসি কোথায়? উঠে পড়েছে বোধহয়, নিয়ে আসছি ডেকে আমি। আরু আরশিকে ডেকে নিয়ে আসলো। আশার আরুকেও বলল বসতে, একসাথে খাবার খাওয়ার জন্য। আরু বসলো না, বলল পরে খাবে। আশার খাবার খেয়ে সন্ধ্যার মাথায় হাত রেখে বলল, মেডিসিন খেও টাইম টু টাইম। আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। কিছু খেতে ইচ্ছে করলে আমায় বলিও, আমি পাঠিয়ে দিব। সন্ধ্যা আষাঢ়ের হাতে তো উতলা হবে না ডাক্তার সাহেব, আপনি নিশ্চিন্তে কাজে যান, শুধু টাইম টু টাইম ফোন করবেন, তাতেই হবে। আশার মুচকি হেসে আরশির গালে চুমু খেয়ে চলে গেল। আরাধ্যের ঘুম ভাঙল 10টার দিকে। আড়মোড়া ভেঙে ফ্রেশ হয়ে বসার ঘরে আসতেই আরুকে সোফায় বসে টিভি দেখতে দেখি খাবার দে। আরু প্লেটে খাবার বেড়ে দিল। আরাধ্য প্লেট টেনে বসে, তুই খেয়েছিস? না। খাসনি কেন? খাবার বার প্লেটে, আর পাশে বস।
আরও প্লেটে নিজের জন্য খাবার বাড়ল। আরাধ্য খাবার খেতে খেতে বলল, আমি তো থাকবো না, টাইম টু টাইম খাবার খেয়ে নিস, পড়াশোনা ঠিক রাখিস। কিছু খাওয়ার হলে আমায় বলবি, আমি ব্যবস্থা করে দেব। কিভাবে? ম্যাজিক। রাতে তাড়াতাড়ি ঘুমাবি, এখন তো আর কেউ বিরক্ত সেই জন্য তো রুচিত আমায় ধন্যবাদ দেওয়া। কিন্তু দিতে পারছি না, বুঝতেছি না। আচ্ছা, পরে বুঝিস। আমার খাওয়া শেষ, আমি